আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। অভিবাসন না হলে ২০৩০ সাল থেকেই যুক্তরাষ্ট্রের জনসংখ্যা হ্রাস পাবে, কংগ্রেশনাল বাজেট অফিস। একক পরিবারের বাড়ি কেনা সীমিত করে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ বাড়াতে চান ট্রাম্প। ফেডারেল শিশু যত্ন অর্থায়নের কঠোর নিয়মে মিশিগানে দেরিতে অর্থ ছাড়, প্রায় ৪৬,০০০ শিশু প্রভাবিত। ইউরোপীয় সীমান্তের সবচেয়ে বেশি অনিয়মিত অভিবাসী বাংলাদেশি, মিশর ও আফগান নাগরিকরা পরবর্তী অবস্থানে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার ফিরছি বিস্তারিত সংবাদে। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ও কম জন্মহারের কারণে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা আগামী ৩০ বছরে ধীর গতিতে বৃদ্ধি পাবে। কংগ্রেশনাল বাজেট অফিস বলছে ২০২৬ সালে ৩৪৯ মিলিয়ন থেকে ৩০ বছরে ৩৬৪ মিলিয়নে পৌঁছাবে জনসংখ্যা। অভিবাসন না হলে ২০৩০ সালে জনসংখ্যা হ্রাস শুরু হবে, যা শ্রমশক্তি এবং অর্থনীতির জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা আগামী ৩০ বছরে ১৫ মিলিয়ন বৃদ্ধি পাবে, যা আগের অনুমানের চেয়ে কম। কংগ্রেশনাল বাজেট অফিস বুধবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি এবং হ্রাসপ্রাবণ জন্মহারই মূল কারণ। ২০২৬ সালে দেশটির মোট জনসংখ্যা ৩৪৯ মিলিয়ন এবং ৩০ বছরের মধ্যে ৩৬৪ মিলিয়নে পৌঁছাবে বলে পূর্বাভাস। সিবিও জানিয়েছে ট্রাম্পের পরিকল্পিত বৃহৎ বিতরণের কারণে আগামী ১০ বছরে প্রায় ৩,২০,০০০ জন মানুষ দেশ ত্যাগ করতে পারেন। অভিবাসন ছাড়া জনসংখ্যা ২০৩০ সালে হ্রাস শুরু করবে, কারণ মৃত্যুর জন্মের চেয়ে বেশি হবে। বিশেষজ্ঞরা বলছেন এটি জন্মমৃত্যুর ধাক্কা এবং শ্রমশক্তি ও করের আয়ের ওপর চাপ বাড়াবে। ট্রাম্প প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন নির্দিষ্ট দেশের ভিসা নিষেধাজ্ঞা এবং অবৈধ অভিবাসীদের ধরার জন্য ICL অভিযান। এতে জন্মহারও হ্রাস পাচ্ছে, যা জনসংখ্যা বৃদ্ধিকে আরও সীমিত করছে। বিশেষজ্ঞরা বলছেন অভিবাসীরা শুধু শ্রমশক্তি নয়, ভবিষ্যতের সন্তান জন্মের সম্ভাবনাও আনে। জন্মহার হ্রাস এবং অভিবাসন সীমিত হওয়ায় যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধিতে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। কংগ্রেশনাল বাজেট অফিস এর অনুমান অনুযায়ী ২০৫৬ সালের পর জনসংখ্যা স্থিতিশীল হবে। আমেরিকায় পড়াশোনার স্বপ্নে বিভোর থাকেন লাখ লাখ তরুণ তরুণীরা। যে স্বপ্ন বুকে নিয়ে ছাত্রছাত্রীরা দেশ ছাড়েন, সেই স্বপ্নটাই এখন অনিশ্চয়তার অন্ধকারে। ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতিতে একটি ভুল, একটি অসাবধানতা কেড়ে নিতে পারে ছাত্র ভিসা, হারাতে পারেন ভবিষ্যৎ, চিরদিনের জন্য বন্ধ হতে পারে আমেরিকার দরজা। এবার ভারতীয় পড়ুয়াদের জন্য এমনই স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রশাসন। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস এক নির্দেশিকায় জানিয়েছে আমেরিকার আইন ভাঙলে ছাত্র ভিসায় পড়বে গুরুতর প্রভাব। কোনো কারণে গ্রেফতার হলে বা আইন লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে বাতিল হতে পারে ভিসা। সতর্ক বার্তায় আরও বলা হয়েছে ভিসা বাতিলের পাশাপাশি ছাত্রছাত্রীদের আমেরিকা থেকে দেশে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যেন আর কোনো মার্কিন ভিসা না পান সেই সিদ্ধান্তও নিতে পারে প্রশাসন। দূতাবাস স্পষ্ট করে মনে করিয়ে দিয়েছে মার্কিন ভিসা কোনো অধিকার নয়, এটি একটি বিশেষ সুবিধা মাত্র। তাই নিয়ম না মানলে কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। এর আগেই H-1B ও H-4 ভিসাধারীদের জন্য একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল। অভিবাসন আইন ভাঙলে ফৌজদারি পদক্ষেপের কথাও বলা হয়েছিল সেখানে। কঠোর নীতির প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও। গত বছরে আমেরিকায় বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে 17%। ২০২৪ সালের আগস্টের পর এই হার বেড়ে দাঁড়িয়েছে 19%। চোখে পড়ার মতো কমেছে ভারতীয় পড়ুয়ার সংখ্যা। তবে কেবল ভারতীয় নয়, যে কোনো সময়ই অন্যান্য দেশগুলোর ওপরও এমন কঠোর হতে পারে ট্রাম্প প্রশাসন। তাই স্বপ্নের দেশে পা রাখার আগে এখন একটাই বার্তা, আইন মানুন, নিয়ম মানুন, নইলে এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে আমেরিকার স্বপ্ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় প্রতিষ্ঠানগুলোকে একক পরিবারের বাড়ি কেনা থেকে বিরত রাখার ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপের উদ্দেশ্য বাড়ির দাম কমানো এবং সাধারণ মানুষকে আবাসনের সুযোগ বৃদ্ধি করা।
তিনি কংগ্রেসকে আইনি রূপ দিতে আহ্বান জানাবেন এবং ডাভোস ফোরামে হাউজিং ও সাশ্রয়ী মূল্যের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন বড় প্রতিষ্ঠানগুলোকে একক পরিবারের বাড়ি কেনা থেকে বিরত রাখতে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলছেন এই উদ্যোগের মাধ্যমে বাড়ির দাম কমানো যাবে এবং সাধারণ মানুষকে আবাসনের সুযোগ বৃদ্ধি করা যাবে। ট্রাম্প কংগ্রেসকে এই ব্যবস্থা আইনে রূপ দিতে আহ্বান জানাবেন এবং ডাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামে হাউজিং অ্যাফোর্ডেবিলিটি নিয়ে আরও পরিকল্পনা ঘোষণা করবেন। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সাধারণ পরিবারের বাড়ির মধ্যবর্তী বিক্রয় মূল্য ছিল প্রায় $4,10,800। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, দীর্ঘদিন ধরে বাড়ি কেনা ও মালিকানা থাকা ছিল আমেরিকান ড্রিমের অংশ, তবে এটি অনেকের জন্য আজকাল ক্রমেই অপ্রাপ্য হয়ে গেছে। তিনি তার পূর্বসূরি জো বাইডেনকে রেকর্ড উচ্চ মূল্যস্ফীতির জন্য দোষারোপ করেছেন। ট্রাম্প বললেন, বড় প্রতিষ্ঠানগুলো একক পরিবারের বাড়ি কিনে রাখছে, যা সাধারণ মানুষের আবাসন পাওয়া আরও কঠিন করছে। তাই তিনি বলছেন, মানুষের জন্য বাড়ি, কর্পোরেশনের জন্য নয়। মধ্যবর্তী হাউস মূল্য বৃদ্ধির পাশাপাশি বড় প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ অনেকের জন্য বাড়ি কেনাকে কঠিন করে তুলছে। নতুন পদক্ষেপের ফলে আশা করা হচ্ছে সাধারণ ক্রেতাদের জন্য বাজারে সুযোগ বাড়বে এবং আবাসন আরও সহজলভ্য হবে। যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন এবং বিক্রয় নিয়ন্ত্রণ করবে। মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে তারা ইতিমধ্যেই বৈশ্বিক বাজারে তেল বিপণন শুরু করেছে। তেলের বিক্রয় থেকে আসা অর্থ প্রথমে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংকে জমা হবে এবং মার্কিন ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই অর্থ দিয়ে শুধুমাত্র আমেরিকান পণ্য কেনা হবে, যেমন কৃষিপণ্য, ওষুধ, চিকিৎসার সরঞ্জাম এবং বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের উপকরণ। চুক্তির ফলে ভেনেজুয়েলার তেল সরবরাহ চীনের বদলে যুক্তরাষ্ট্রের দিকে ঘুরবে এবং দেশটির বড় ধরনের উৎপাদন হ্রাস এড়াতে সক্ষম হবে। এই উদ্যোগে দুই দেশের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা জোরদার হবে। ফেডারেল সরকার শিশু যত্ন খাতে অর্থায়নের নিয়ম আরও কঠোর করায় মিশিগানে উদ্বেগ দেখা দিয়েছে। জালিয়াতি রোধের নামে আগাম অর্থ প্রদান বাতিল করায় ডে কেয়ার সেন্টারগুলোতে অর্থ ছাড়ে দেরির আশঙ্কা তৈরি হয়েছে। এতে প্রায় 46,000 শিশুর সেবা ও কর্মজীবী পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। ফেডারেল সরকার শিশু যত্ন খাতে $1 বিলিয়ন অর্থায়নের ওপর আরও কঠোর নজরদারি আরোপ করায় মিশিগান সহ সারা দেশে উদ্বেগ তৈরি হয়েছে। জালিয়াতি রোধের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ বা HHS শিশু ও পরিবার বিষয়ক প্রশাসনের মাধ্যমে আগের কিছু নিয়ম বাতিল করার ঘোষণা দিয়েছে। এই পরিবর্তনের ফলে রাজ্যগুলো আর আগাম অর্থ প্রদান করতে বাধ্য থাকবে না। এখন যাচাই করা উপস্থিতির ভিত্তিতে শিশু যত্ন প্রদানকারীদের অর্থ পরিশোধ করা যাবে, যা আগের বাইডেন আমলের নিয়ম থেকে বড় ধরনের সরে আসা। ওই নিয়মে শিশু উপস্থিত থাকুক বা না থাকুক, ভর্তি সংখ্যার ভিত্তিতে আগাম অর্থ দেওয়ার বাধ্যবাধকতা ছিল। ফেডারেল কর্মকর্তারা বলছেন, বিশেষ করে মিনেসোটায় ফেডারেল অর্থে পরিচালিত চাইল্ড কেয়ার কর্মসূচিতে বড় ধরনের জালিয়াতির অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মিশিগানের শিশু যত্ন খাতের নেতারা বলছেন, হঠাৎ এই পরিবর্তনে অর্থ ছাড়ে দেরি হতে পারে, যা ডে কেয়ার সেন্টারগুলোর জন্য বড় ঝুঁকি। আর্লি চাইল্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন জানিয়েছে, মিশিগানে প্রায় 46,000-এর বেশি শিশু এই ভর্তুকি কর্মসূচির ওপর নির্ভরশীল। সংস্থাটির মতে, সময়মতো ও নির্ভরযোগ্য অর্থ না পেলে কেন্দ্র বন্ধ হওয়া, কর্মী ছাঁটাই এবং অভিভাবকদের কর্মজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ফেডারেল কর্তৃপক্ষ বলছে, জবাবদিহিতা নিশ্চিত করেই শিশু ও পরিবারগুলোর সুরক্ষা বজায় রাখা হবে। তবে সংশ্লিষ্টরা চাইছেন এই প্রক্রিয়ায় যেন কার্যকর সেবাগুলো ক্ষতিগ্রস্ত না হয়। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রভাবশালী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি জনগণের উপর সহিংস দমন চালান, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম পদক্ষেপ নিতে পারেন, এমনকি হত্যার সিদ্ধান্ত আসতে পারে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, নিজ দেশের জনগণকে হত্যার নির্দেশ দিলে
ট্রাম্প প্রশাসন তা মেনে নেবে না। এই মন্তব্য এসেছে এমন সময়ে যখন অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির জেরে ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। এর আগে ট্রাম্প ও বিক্ষোভকারীদের উপরে হামলা হলে শক্ত প্রতিক্রিয়ার হুমকি দিয়েছিলেন। তবে তেহরান এসব মন্তব্যকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি এই হুমকি যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনাকে আরও বিপজ্জনক পর্যায়ে ঠেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা বন্ড আরোপকে দুঃখজনক হলেও অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়, যেসব দেশের নাগরিকদের ইমিগ্রেশন ও ওভারস্টে নিয়ে সমস্যা রয়েছে সেসব দেশই এই নীতির আওতায় এসেছে। সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহারের কারণেও বাংলাদেশ এই তালিকায় পড়েছে বলে মন্তব্য করেন তিনি। তৌহিদ হোসেন বলেন, অনিয়মিত অভিবাসনের প্রবণতা দীর্ঘদিনের এবং এর দায় শুধু বর্তমান সরকারের নয়, বরং পূর্ববর্তী সব সরকারের রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, অনিয়মিত অভিবাসন বন্ধ করাই এই সংকটের একমাত্র সমাধান। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র 38টি দেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ $15,000 পর্যন্ত ভিসা বন্ড আরোপ করেছে, যা বাংলাদেশের ক্ষেত্রে কার্যকর হবে আগামী 21শে জানুয়ারি থেকে। 2025 সালে অবৈধ পথে ইউরোপে প্রবেশকারী অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। UNHCR ও ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্যে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন বহিঃসীমান্তে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া অনিয়মিত অভিবাসী বাংলাদেশি নাগরিক। বাংলাদেশিদের পর মিশর ও আফগানিস্তানের নাগরিকদের সংখ্যা বেশি। 2025 সালে অবৈধ পথে ইউরোপে প্রবেশকারী অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এবং ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ফ্রন্টেক্স জানায়, 2025 সালের প্রথম 11 মাসে ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া অনিয়মিত অভিবাসীর জাতীয়তা ছিল বাংলাদেশি। এই তালিকায় বাংলাদেশিদের পরে রয়েছে মিশর ও আফগানিস্তানের নাগরিকরা। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশিরা মূলত সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশ করছেন। বিশেষ করে লিবিয়া হয়ে ইতালির উপকূল ও গ্রিসের বিভিন্ন দ্বীপে পৌঁছানোর প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এই বিপজ্জনক সমুদ্র যাত্রায় লিবিয়া ভিত্তিক মানব পাচার নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে ফ্রন্টেক্স। সংস্থাটির মতে, বাংলাদেশ থেকে অনিয়মিত অভিবাসনের পেছনে রয়েছে অর্থনৈতিক চাপ, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং বিদেশে ভালো আয়ের প্রত্যাশা। মানব পাচার চক্রগুলো এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইউরোপে পৌঁছানোর মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে ঝুঁকিপূর্ণ পথে পাঠাচ্ছে। ইউরোপীয় সীমান্তে নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করা হলেও বাংলাদেশিদের ইউরোপমুখী অনিয়মিত অভিবাসন এখনও উল্লেখযোগ্যভাবে কমেনি বলে মনে করছে ফ্রন্টেক্স। এই পরিস্থিতি ইউরোপ ও সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মাঝেও আসন্ন সাধারণ নির্বাচন সম্পর্ক পুনর্গঠনের নতুন সুযোগ তৈরি করতে পারে। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান উল্লেখ করেছেন, খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা এবং ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি দিল্লির ইতিবাচক ইঙ্গিত। তিনি বলেন, বিএনপি জামায়াত ইসলামীর সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে বের হওয়ায় ভারতের কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য। তবে দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ইসলামপন্থী দলের বিরোধিতা সম্পর্কের পথে বড় চ্যালেঞ্জ। ভারতের পক্ষ ইতিমধ্যেই জানিয়েছে তারা নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। বিশ্লেষকরা মনে করেন, 12 ফেব্রুয়ারির নির্বাচন দুই দেশের সম্পর্কের বরফ গলানোর এক বড় সুযোগ হতে পারে। তবে এটি তখনই সম্ভব হবে যখন উভয় পক্ষ রাজনৈতিক ঝুঁকি নিয়ে সমঝোতায় আসবে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে 26 বাংলাদেশি সহ মোট 77 জনকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নেগেরি সিম্বিলান রাজ্যের সেরেম্বান এবং নিলাই এলাকায় মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত টানা এই অভিযান পরিচালনা করা হয়। নেগেরি সিম্বিলান ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনেথ তান আই কিয়াং জানান, 13টি স্থানে একযোগে অভিযান চালানো হয়। এর মধ্যে নিলাইয়ের একটি সাবান উৎপাদনকারী কারখানাকে মূল লক্ষ্যবস্তু করা হয়। অভিযানে
395 জন বিদেশি নাগরিককে তল্লাশি করে 19 থেকে 47 বছর বয়সী 77 জনকে আটক করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছেন 26 বাংলাদেশি, 26 ভারতীয়, 10 পাকিস্তানি, থাই, ইন্দোনেশীয় ও মিয়ানমারের নাগরিক। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা ও ভিসার মেয়াদ উত্তীর্ণ সহ একাধিক ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।